আজ আমি এক্সপ্লেন করব একটি মার্ডার মিস্ট্রি থ্রিলার মুভি, যেখানে দেখি একটা পাহাড়ের অন্ধ স্কুলে একজন ওয়ার্ডেনের মার্ডার হয়ে যায়। এই মুভিটি সিনিক বিউটি অসাধারণ, মুভিটি শেষ পর্যন্ত টুইস্ট বজায় রাখে। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। মুভির শুরুতেই দেখি দীপক নেগি নামের একজন পুলিশ অফিসার ঘুমিয়ে একটা স্বপ্ন দেখছে, যেখানে একটি মেয়েকে সে দেখতে পায়। তখনই তার কাছে নরেশ ডিমরি নামে একজন পুলিশ কনস্টেবলের ফোন আসে, যে বলে সেবানাথ ধামে ওয়ার্ডেনের খুন হয়ে গেছে। দীপক নেগি নরেশকে বলে বাকি সব কনস্টেবলদের নিয়ে স্পটে পৌঁছতে, আর ও নিজেও আসছে। ওখানে গিয়ে ডিমরি দেখে বডিতে কোনো আঘাতের চিহ্ন নেই, যেন ঘুমিয়ে ঘুমিয়েই মারা গেছে। আসলে ওটা একটা অন্ধদের স্কুল ছিল। ওখানে বাকি স্টাফদের জেরা করে করে জানতে পারে এটা তো স্বাভাবিক মৃত্যু, তাহলে কেন পুলিশ এসেছে? ওরা তো পুলিশে খবর দেয়নি। এরই মধ্যে পুলিশের লোক ওখানে মারা যাওয়া ওয়ার্ডেন মানে সঙ্গীতা ম্যাডামের অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে, যার নাম হেমা। হেমা জানায় ম্যাডাম ভোরবেলা 5টায় রোজ উঠে যায়, আজ 7:30 পর্যন্ত ঘুমোচ্ছে দেখে সে দরজা খুলতে যায়, দরজা ভেতর থেকে বন্ধ ছিল। জানালা দিয়ে দেখে ম্যাডাম নড়াচড়া কিছুই করছে না। বাধ্য হয়েই তারা দরজা ভেঙে দেয়, আর তখনই দেখে ম্যাডাম ওইভাবে পড়ে রয়েছে। এই সময় প্রিন্সিপালের অ্যাসিস্ট্যান্ট ত্রিযুগী, যে 15 দিন হলো জয়েন করেছে স্কুলে, একটা ভিডিও দেখিয়ে বলে আমি দরজা ভাঙার সময় একটা ভিডিও করে রেখেছিলাম, যাতে পুলিশকে এসে কোনো অসুবিধে না হয়। আর এই সময় পুলিশ এও জানতে পারে ম্যাডাম সঙ্গীতার পোস্টিং ট্রাস্টি মনোজ কেশরী করিয়েছিল। ম্যাডামের তখনও পর্যন্ত বিয়ে হয়নি। এখানে আমরা আরো জানতে পারি পুলিশে ফোন করেছিল ত্রিযুগী নামের সেই ছেলেটি, যে ক্যামেরা দিয়ে ফটো তুলেছে। কথাবার্তা হয়ে গেলে পোস্টমর্টমের জন্য বডি পাঠাতে গেলে ডিমরিকে প্রিন্সিপাল জানায় যে এটা পোস্টমর্টমের জন্য যেতে পারে না, কারণ বডি দেখার পর ওরা ডাক্তারকে ফোনে জানিয়েছিল। ডাক্তার এসে চেক করে বলে দিয়ে গেছে এটা স্বাভাবিক মৃত্যু, যার জন্য তো কোনো পোস্টমর্টমের প্রয়োজন হয় না। তখন ডিমরি জানায় আমাদের দেখে মনে হচ্ছে এটা পুলিশ কেস, আগে এটার বডি পোস্টমর্টম হবে, তারপরে বাকি কথা হবে। প্রিন্সিপাল এর উপরে আর কিছু বলতে পারে না। এই সময় দীপক নেগি আসে আর ইনভেস্টিগেশন শুরু করে ওর নিজের হিসেবে। বডি দেখার পর স্টেশন ফেরত যাওয়ার সময় নরেশ ডিমরিও দীপককে জানায় এই মনোজ কেশরীর সাথে এই সঙ্গীতা ম্যাডামের একটা অ্যাফেয়ার ছিল, যা সে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছিল। আর এও জানায় সঙ্গীতা ম্যাডামের ফোনটাও মিসিং। যা শুনে দীপক বলে আমার তো মনে হচ্ছে এটা নিশ্চয়ই মার্ডার। পুলিশ স্টেশনে আসার পর ডিমরিকে ডেকে নেগি জানায় ভিসেরা সংগ্রহ করে যত তাড়াতাড়ি পারো বডিকে রিলিজ করে দাও, যাতে স্কুলের কর্তৃপক্ষ কেউ বুঝতে না পারে আমরা এর এগেনস্টে কোনো ইনভেস্টিগেশন করছি। তারা যেন জানে এমনি ফর্মালিটিস এর জন্যই বডিকে নিয়ে যাওয়া হয়েছিল পোস্টমর্টমের জন্য, আর তারপরেই বডিকে দিয়ে দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষকে। এরপরেই আমরা দেখি দীপক নেগির মা বাবা রাউতু পুলিশ স্টেশন পৌঁছে যায়। আমরা এখানে জানতে পারি দীপক নেগি গত 10 বছর ধরে নিজের বাড়ি যাচ্ছে না। কারণটা এখানে জানা না গেলেও কিছু তো পাস্টে হয়েছিল যার জন্য সে বাড়ি যেতে পারে না। তাই তার মা বাবা রিকোয়েস্ট করতে এসেছে তাকে যাতে একবার তাদের সাথে বাড়ি যায়। দীপক নিজের মা বাবাকে গ্রামে পাঠিয়ে দিয়ে বলে আমার সময় হলে আমি নিশ্চয়ই যাব। এরপর আবার সে কাজে ডুবে যায়। এরপর দীপক ওই পুলিশ স্টেশনের সবাইকে ডেকে এনে বলে তোমরা ওখানে গিয়ে এক একজনকে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ শুরু করো, আমার মনে হচ্ছে কোথাও কিছু মিস হচ্ছে। জিজ্ঞাসাবাদ করতে গিয়ে পুলিশ হেমার কাছ থেকে জানতে পারে সঙ্গীতা ম্যাডাম খুব স্ট্রিক্ট ছিল, বিশেষ করে ভালোবাসার দিক থেকে। ওই স্কুলেরই রাজাত আর দিয়া নামে দুটি বাচ্চা ছেলে একে অপরকে খুব পছন্দ করত, যা জানার পর ম্যাডাম দিয়াকে স্কুল থেকে বের করে দেয়। স্কুলের ওয়াচম্যান জানায় ট্রাস্টি কেশরী মাঝে মধ্যেই রাতের বেলা 2টোর সময় আসতো সঙ্গীতা ম্যাডামের কাছে, আর ভোর 5টা বাজলেই বেরিয়ে যেত। যেহেতু আমরা জানি সঙ্গীতা ম্যাডামের সাথে কেশরী স্যারের একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল। অন্যদিকে কেশরী স্যারকে জিজ্ঞাসাবাদ করতে আসে দীপক নেগি। ওখানে জানতে চায় কেশরীর কাছ থেকে সঙ্গীতা ম্যাডামের সাথে তার সম্পর্ক কেমন ছিল। কেশরী জানায় আমাদের সম্পর্ক একদম প্রফেশনাল ছিল, যখন যা প্রয়োজন হতো ওয়ার্ডেন হিসেবে তাই আমি জানতে চাইতাম। এই সময় দীপক একটা গোল্ড জুয়েলারির রিসিট কেশরীকে দেখায়, যা কেশরীর নামেই কাটা হয়েছিল, যা কেশরী গিফট করেছিল সঙ্গীতা ম্যাডামকে। যা শুনে কেশরীর নাক কান সব লাল হতে শুরু করে আর ওদেরকে ওখান থেকে চলে যেতে বলে। সেই সময় দীপক নেগি বলে আমি এখন তো চলে যাচ্ছি, কিন্তু ডাক্তার পোস্টমর্টম রিপোর্টে বলেছে এই মৃত্যু কিন্তু খুব একটা স্বাভাবিক না, যার জন্য আমি আবার পরে আসবো, তখন দেখে নেবো তোমাকে। পুলিশ স্টেশনে ফিরে এলে ডিমরি ওই রেকর্ডিং দেখায় যা দরজা ভাঙার সময় ত্রিযুগী করেছিল। ওখানে দেখা যায় যখন ক্যামেরা নিয়ে দরজা খুলে সামনের দিকে এগোচ্ছে বডির কাছে, তখন ফোনটা সঙ্গীতা ম্যাডামের বেডের সামনেই রয়েছে, আর যখনই ক্যামেরার মুখটা অন্যদিকে ঘোরাচ্ছে তারপরেই টেবিল থেকে ফোন গায়েব হয়ে যায়, যেন কেউ চাইছে না এর ইনভেস্টিগেশনে ফোনটা কেউ দেখুক, তাই তথ্য প্রমাণ লোপাট করতে চাইছে। এরপর দীপক নেগি তার গুপ্তচরের থেকে খবর পায় আশরাফ জানি নামে একজন বিল্ডার, যে এখানে মার্ডার হবার পর থেকেই বারে বসে এসে অন্যের সাথে ঝগড়া করে বলছে
বলছে আমার টাকাটা ফেরত দাও আর প্রচুর মদ খাচ্ছে। যা শুনে নরেশ আর দীপক নেগি ওই বিল্ডারকে বার থেকে তুলে নেয়। পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে জানতে পারে সেবাধাম স্কুল যেখানে আছে ওই প্রপার্টিটা খুব প্রাইম লোকেশন, তাই তারা চায় ওই প্রপার্টিটা নিয়ে একটা বড় ফ্ল্যাট বানাতে, যার জন্য কেশরীকে কিছুতেই রাজি করানো যাচ্ছিল না। তাই সঙ্গীতা ম্যাডাম বলেছিল আমি যেভাবেই হোক কেশরীকে রাজি করিয়ে নেব, তার জন্য আমার 40 লাখ টাকা চাই। আশরাফ জানি অ্যাডভান্স সঙ্গীতাকে দিয়েছিল 20 লাখ টাকা আর 20 লাখ টাকা ডিউ ছিল। প্রপার্টি পেয়ে যাওয়ার পরে তার সাইন করানোর কথা ছিল, কিন্তু তার আগেই সঙ্গীতা ম্যাডাম মারা যায় আর এই ডিল হওয়া প্রায় 1 বছর হয়ে গেছে, কোনো কথাবার্তাই এগোয়নি। তাই নেগি জানতে চায় তাই জন্যই কি তুমি তাকে মেরে দিয়েছো? তখন আশরাফ জানায় না না, আমি খুন করিনি ম্যাডামের। দীপকের ওর কথা কিছুতেই বিশ্বাস হচ্ছিল না, যার জন্য ওকে ছেড়ে না দিয়ে পুলিশ হেফাজতেই রাখে। পরের দিন সকালবেলা দীপক আবার ওই স্কুলে যায় আর ওখানের মিউজিক টিচার নাতাশার সাথে কথা বলে, যে জানায় এই স্কুলের বেস্ট স্টুডেন্ট ছিল রজত আর দিয়া, যাদেরকে ও খুব পছন্দ করত কারণ রজত খুব ভালো কিবোর্ডও বাজাতো। যাই হোক, এসব জানার পর নেগি রজতের সাথে গিয়ে দেখা করে, যেখানে রজত বলে দিয়া নিজের থেকে এখান থেকে চলে যাওয়ার পরে যে সুস্থ স্বাভাবিক আছে তাতেই আমি খুশি, যতই ও আমার থেকে দূরে থাক না কেন। আরেকজনকে আমি হারিয়েছি যার দুঃখ আমি এখনো ভুলতে পারছি না। এই কথাটা বলার পর আর বাকি কথা জিজ্ঞাসা করার আগেই রজত ওখান থেকে উঠে চলে যায়। ওই দিন রাতে দীপক, নেগি আর নরেশ ডিমরি এক জায়গায় বসে মদ খাচ্ছিল। তখন নেগি জানায় ডিমরিকে তোমরা আবার যাও ওই সেবাধামে আর জিজ্ঞাসাবাদ করো ওখান থেকে কোনো মেয়ে মিসিং কিনা। সকালে ডিমরি ওই স্কুলে যায় আর ওখানে সবাইকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে কিছুদিন আগে কোনো মেয়ে মিসিং গেছে কিনা। এখানে ওয়াচম্যান জানায় পায়েল চৌধুরী নামে একজন মেয়েকে কিছুদিন আগে গোবিন্দ নামের একজন ছেলে রাতের বেলা কিছু করেছিল, যে কারণে পায়েল খুব ভয় পেয়ে যায়, যা সঙ্গীতা ম্যাডাম দেখে নিয়েছিল। গোবিন্দ হচ্ছে প্রিন্সিপাল স্যারের আগের অ্যাসিস্ট্যান্ট, যাকে বদলে ত্রিযুগীকে রাখা হয়েছে। যা দেখে স্কুলের নাম বাঁচানোর জন্য সঙ্গীতা ম্যাডাম ওই গোবিন্দকে ওই রাতেই তাড়িয়ে দেয় ওখান থেকে। তারপরে পায়েল চৌধুরীর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ডিমরি তা জানার পর ওর পুরো টিমকে বলে যেভাবেই হোক গোবিন্দকে খুঁজে বার করো। অন্যদিকে দীপক নেগি দিয়ার সাথে গিয়ে দেখা করে একজন এনজিওর কর্মী হিসেবে। দিয়ার কাছে নেগি জানতে চায় তোমাকে কেন স্কুল থেকে বরখাস্ত করা হয়েছিল। দিয়া জানায় আমি আর রজত একে অপরকে ভালোবাসতাম। একদিন আমরা গাছের নিচে বসে হাত ধরে কথা বলছিলাম, যা সঙ্গীতা ম্যাডাম দেখে নেয়, যা দেখে ও তেলেবেগুনে জ্বলে যায় আর আমাকে স্কুল থেকে বের করে দেয়, কারণ যদিও আমরা কিছু বুঝি না কিন্তু তাও। এইসব শুনে নেগি আবার পুলিশ স্টেশন ফেরত যায় আর আবার সঙ্গীতা ম্যাডামের রুমের তল্লাশি নেয়। ওখানে গিয়ে আরো অনেক টাকা পয়সা গয়নাগাটি পায়। এইবারে গিয়ে ম্যাডামের ফোনটাও পেয়ে যায়। ফোনটা অফিসে এনে চেক করার সময় দেখে পুরো খালি, কিন্তু ফোনটাকে আবার রিস্টোর করা হয়, তাতে কিছু ইনফরমেশন পায়, যেখানে সঙ্গীতা ম্যাডাম মনোজ কেশরীকে ধমকাচ্ছে তুমি যেভাবেই হোক এই ল্যান্ডটা খালি করে দাও আর বিল্ডারকে দিয়ে দাও জমিটা, না হলে আমি সবাইকে বলে দেব তোমার আর আমার অ্যাফেয়ারের ব্যাপারে, আর কিছু ভিডিও লিক করে দেব, পেপারে দিয়ে দেব, যাতে তোমার বদনামি হয়। এখানে কেশরী বলে তুমি যা খুশি তাই করো, আমি এই জমিন কোনো মতেই কাউকে দেব না। এরপরেই দীপকের সন্দেহ হয় হয়তো কেশরী মার্ডার করেছে, নিজের ভিডিও লিক হয়ে যাওয়ার ভয়ে সঙ্গীতাকে মেরে দিয়েছে। এরপর ডিমরির কাছে খবর আসে গোবিন্দ কোথায় রয়েছে, তাই দীপক আর ডিমরি তার টিম নিয়ে গোবিন্দকে ধরতে বেরিয়ে যায়। গোবিন্দ ধরা পড়লে গোবিন্দকে নিয়ে ওরা থানায় চলে আসে। থানায় গোবিন্দকে জিজ্ঞাসাবাদ করা হলে পায়েলের ব্যাপারে ও জানায় প্রথমে ও কিচ্ছু জানে না, কিছুক্ষণ পর নিজেই স্বীকার করে একদিন রাতের বেলা পায়েলকে হোস্টেলের বাইরে দেখে কিছুতেই লোভ সামলাতে পারে না, তাই যখন পায়েল বাথরুমে ঢোকে ওর পেছন পেছন ও ঢোকে আর পায়েল সেই সময় পিছলে পড়ে যায়, যার আওয়াজ ওয়ার্ডেন শুনতে পেয়ে বাইরে বেরিয়ে আসে। ওদের দুজনকে একসাথে দেখে নিয়ে ওয়ার্ডেন প্রথমে পায়েলের ওপর চিৎকার করে, তারপরে গোবিন্দকে স্কুল থেকে বাইরে বের করে দেয়, স্কুলের বদনামি যাতে না হয় তাই জন্য। তখন দীপক জানতে চায় তাই জন্যই কি তুই পায়েলকে মেরে দিয়েছিলি? তখন গোবিন্দ বলে না না, আমি পায়েলকে মারিনি, যদিও আমি ওই হোস্টেলে গিয়েছিলাম পরে একদিন ওই সিসিটিভি ভিডিও ডিলিট করার জন্য, কারণ কোনো কারণে যদি পায়েল পুলিশের কাছে মুখ খুলে দেয় তখন আমি ফেসে যাব, তাই জন্য। যা শুনে দীপক বুঝতে পারে যে গোবিন্দ ঠিক কথাই বলছে, গোবিন্দ মিথ্যে কথা বলছে না। এরপর তারা প্রিন্সিপালের কাছে যায় ওই স্কুলের। প্রিন্সিপাল ওদের জানায় সে প্রথমে কিছুই জানে না, কিন্তু তারপরে ওই মোবাইল ফোন সরিয়ে নেবার ভিডিও দেখালেও স্বীকার করে ও ফোন কেশরীর কথা মতোই সরিয়ে নিয়েছিল। পুরো কথাটা রেকর্ড করে নেয় দীপক আর তারপরেই চলে যায় কেশরীর কাছে। এই রেকর্ড কেশরীকে দেখালে কেশরী বলে প্রিন্সিপাল ওর নামে মিথ্যে কথা বলছে, ও কিছু বলেনি, তাই কেশরীর মনে হয় প্রিন্সিপালই হয়তো খুনটা করেছে। এই সব দেখার পর কেশরী খুব ভয় পেয়ে যায়। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে কেশরী হোম মিনিস্টারের কাছে যায় রিকোয়েস্ট করতে, যাতে কোনোভাবেই হোক এই কেসটা যাতে ক্লোজ করে দেওয়া হয়। এরপর দীপকের সিনিয়র এসে দীপক
দীপককে জানায় হোম মিনিস্টার ওর সাথে একান্তে দেখা করতে চাইছে, যেন হোম মিনিস্টারের বাড়ি গিয়ে দেখা করে আসে। দীপক হোম মিনিস্টারের বাড়ি গেলে হোম মিনিস্টার ওকে অনেক বাহবা দিয়ে বলে যে যেভাবেই হোক এই কেসটা তুমি ক্লোজ করে দাও, কেসারি যেন এই কেসের মধ্যে কোনোভাবেই না জড়ায়। এর জন্য তোমাকে 3 BHK ফ্ল্যাট দেওয়া হবে ওই প্রাইম লোকেশনে, মানে যেখানে স্কুলটা আছে ওখানে। আসলে হোম মিনিস্টার কেসারির সাথে একটা ডিল করে, দীপক যাওয়ার আগে ওখানে ওই জমিটা মানে যেখানে স্কুলটা আছে বিল্ডারকে দিয়ে দেওয়া হবে, আর ওই জমিতে বেশ কিছু ফ্ল্যাট তৈরি করা হবে। তার বদলে কেসরিকে কেউ এই কেসের মধ্যে টেনে আনবে না, এই ডিল হয়। কিন্তু যখন দীপক আসে সব শুনে হোম মিনিস্টারকে জানায়, বলে এই খুন তো কেসরি সাহেব করেনি, এটা করেছে গোবিন্দ নামের একটা ছেলে যে আগে প্রিন্সিপালের সেক্রেটারি ছিল। আসলে ও পায়েলের সাথে একটা মিসবিহেভ করেছিল, অর্থাৎ রেপ করতে গেছিল, যা ওয়ার্ডেন ধরে নেয় সেই রাতে। তাই বদলা নেওয়ার জন্য পায়েলকে খুন করে, আর বারবার ওয়ার্ডেন হুমকি দিচ্ছিল, বাইরে বের করে দিয়েছিল বলে ওকে, ওয়ার্ডেনকেও মেরে ফেলে। যা কেসরি শুনে প্রথমে তো থ হয়ে যায়, পরে বাইরে এসে অনেক ধন্যবাদ জানায় দীপকে। তার বদলে দীপক বলে আমি তোমার কাছ থেকে দুটো জিনিস চাইবো। প্রথম হচ্ছে তুমি কোনোদিন ওই জমিটা কাউকে বিক্রি করবে না, ওটা অন্ধ ছেলে মেয়েদের জন্য তুমি রাখবে। আর দ্বিতীয়ত দিয়া নামের যে মেয়েটিকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে তাকে পুনরায় যাতে ওই জায়গায় বহাল রাখা হয়। কেসারি দুটো শর্তই মেনে নেয় দীপকের, আর দীপককে খুব বড় একটা থ্যাংক ইউ জানায়। এরপর দেখায় দীপক ওর কাজ থেকে রিজাইন দিয়ে দেয়। আর এখানে আমরা দীপকের পাস্ট সম্পর্কে জানতে পারি। দীপক ন্যানা নামের একটি মেয়েকে খুব ভালোবাসতো, কিন্তু ও পুলিশের চাকরি পেয়ে গেলে ট্রেনিং করতে বাইরে চলে আসে। সেই সময় ন্যানার কোনো একটা জটিল রোগ ধরা পড়ে, যা তার মা বাবা জানতো। গ্রামে ওদের মেলামেশাই ছিল আগের থেকে, কিন্তু দীপকের মা বাবা ন্যানার রোগ সম্পর্কে আগের থেকে কিছুই জানায়নি দীপককে, কারণ ন্যানা বারণ করেছিল এখন দীপক ট্রেনিং এ আছে, ওকে যাতে কোনোভাবেই ডিস্টার্ব না করা হয়, তাহলে ও সবকিছু ছেড়ে ছুড়ে হয়তো গ্রামে চলে আসবে, যা ন্যানা চায় না। এর মাঝেই ন্যানা মারা যায়, যা শুনে দীপক ভীষণ রেগে যায় ওর মা বাবার ওপর, ওকে কেন খবরটা জানানো হয়নি। তাই সে গ্রামের বাড়িতে নিজের মা বাবার কাছে একদমই যেতে চায় না। এই ঘটনার পর দীপক ডিসাইড করে ওর গ্রামের বাড়িতে ফিরে যাবে রিজাইন করার পর, তাই সে রিজাইন দিয়ে দেয়। গ্রামে ফিরে যাওয়ার আগে দীপক ওই অন্ধ ছেলেটার সাথে দেখা করে, মানে রাজতের সাথে, আর যাওয়ার আগে বলে যায় আমি যখনই এখান থেকে চলে যাব তখনই তুমি এই লেটারটা খুলে পড়বে, তার আগে নয়। আর পড়ার পরে পুরো লেটারটা ছিঁড়ে ফেলে দেবে। ওই লেটার রাজত পড়া শুরু করলে আমরা জানতে পারি এই খুনটা আর কেউ না, রজতই করেছে। দীপক ইনভেস্টিগেশন শুরু করা দুদিনের মধ্যেই ধরা পড়ে যায় যে খুনটা রাজত করেছে, কিন্তু সে বুঝতে পারে না যে কারণটা কি ছিল। তাই দীপক ওই চিঠিতে বলে যায় তুমি কোনো সঙ্গত কারণেই নিশ্চয়ই এই কাজটা করেছো, তা আমি জানতে চাইবো না, কিন্তু এই কাজটা করা একদম উচিত হয়নি। পায়েলের সাথে গোবিন্দ খুব একটা ভালো কাজ করেনি, তাই গোবিন্দকে শাস্তি দেওয়ার জন্যই আমি সব দোষ গোবিন্দের ঘাড়ে চাপিয়ে দিয়েছি। এরপর থেকে কখনো যদি এরকম পরিস্থিতি আসে তাহলে নিশ্চয়ই তুমি কাউকে মেরে ফেলবে না, এই কথা আমাকে আজকে দাও, এটাই লেখা ছিল লেটারে। পরে ফ্ল্যাশব্যাকে আমরা জানতে পারি একদিন রাতে রাজাত বাথরুম করতে উঠলে সঙ্গীতা ম্যাডামের ঘর থেকে খুব জোরে ঝগড়ার আওয়াজ আসছিল। সঙ্গীতা ম্যাডামের বাড়ির সামনে দাঁড়িয়ে ও শুনতে পায় সঙ্গীতা ম্যাডাম বলছে কেসরিকে আমি যা করেছি ঠিক করেছি। পায়েল গোবিন্দের কারণে যে আত্মহত্যা করেছে এটা স্কুলের সবার জানতে পারলে এই স্কুলটার বদনামি হতো, তাই আমি ওর লাশটাকে পুঁতে দিয়েছি। আর কেসরিকে বলতে থাকে তুমি এই অন্ধ বাচ্চাদের কথা ছাড়ো, এই জমিটা বিল্ডারদের দিয়ে দাও, না হলে আমাদের গোপন ভিডিও সব আমি ফাঁস করে দেব, এটা যদি না করো। কেসরি কিছুতেই ওর কথা মানতে চায় না, কারণ কেসরি বলতে থাকে এই স্কুলটা আমার দাদা আমার বাবা সবার স্বপ্ন ছিল, এই স্বপ্ন আমি কিছুতেই ভেঙে দিতে পারবো না, আর এই ছোট ছোট অন্ধ বাচ্চাদের আমি পথে কিছুতেই বসাতে পারবো না, তোমার যা মনে হয় তুমি করো। এই সময় সঙ্গীতা ওকে হুমকি দেয় তুমি যদি এটা না করো 48 ঘন্টা সময় দিলাম, এর মধ্যেই আমি সব ভিডিও ফাঁস করব, আর পায়েলের ব্যাপারে আমি তোমাকেই ফাঁসিয়ে দেব। কেসরি ওখানে যা খুশি তাই করো বলে বেরিয়ে চলে আসে। এই সব কথাগুলো রাজাত জানালার সামনে দাঁড়িয়ে শুনছিল। এই সব শুনে রাজাতের মাথা খুব গরম হয়ে যায়, কারণ পায়েল ওরও বন্ধু ছিল। ও আর কিছু না ভেবে খালি সিরিঞ্জ নিয়ে সঙ্গীতা ম্যাডামের ঘরে যায়, অন্ধ হওয়া সত্ত্বেও খুঁজে খুঁজে সঙ্গীতা ম্যাডামের হাতে ওই ফাঁকা সিরিঞ্জ ইনজেক্ট করে দেয়, আর তাতে এয়ার এম্বলিজম হয়ে যায় সঙ্গীতা ম্যাডামের, মানে এয়ার যাওয়ার জন্য হার্টে ব্লক হয়ে হার্ট অ্যাটাক করে মারা যায় সঙ্গীতা ম্যাডাম, যাতে প্রথমে দেখেই মনে হচ্ছিল ম্যাডাম হার্ট অ্যাটাক করেছে। আসলে ইনভেস্টিগেশন করার সময় দীপক সঙ্গীতার ঘরের বাইরে একটা খালি সিরিঞ্জ পায়, আর ওই সিরিঞ্জটা দেখে ওখানে যে মেডিকেল ক্যাম্প বসেছিল ওই ডাক্তারকে জিজ্ঞাসা করে খালি সিরিঞ্জ দিয়ে কি কাউকে মারা যায়। তখন ডাক্তার জানায় যে কোনো মানুষের গায়ে যদি খালি সিরিঞ্জ ইনজেক্ট করা হয় তাহলে এয়ার এম্বলিজম হয়ে লোকটি মারা যাবে। দীপক তখন জিজ্ঞাসা করেছিল রাজাত কি কোনোভাবে এয়ার এম্বলিজমের ব্যাপারে জানতে পারে। ডাক্তার বলেছিল
বলেছিল রাজাতকে একসময় কুকুর কামড়েছিল, তখন ওকে এয়ার এম্বলিজম কি আমি নিজেই বুঝিয়েছিলাম, যে কারণের জন্য যখনই রাজাত ইনজেকশন নিত ও বারবার ডাক্তারকে বলতো ভেতরে কোনো খালি এয়ার আছে বা বাবল আছে কিনা একবার চেক করে নিতে। এটা শোনার পরই দিব্যা কনফার্ম হয়ে যায় যে রাজাতই এই খুনটা করেছে। সিন বর্তমানে ফিরে আসে যখন দেখি আমরা দিব্যা খুশি মনে নিজের গ্রামে ফিরে যাচ্ছে। এখানে এই মুভিটি শেষ হয়। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আমি এর আগে দুটো ইন্দোনেশিয়ান হরর সিরিজ এক্সপ্লেন করেছি, যা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে একবার চেক আউট করে দেখতে পারো। আর প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।